এখন আমরা পড়ব জিরেদাস মার্কেটাসের ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ধারণা। রাদার মার্কেটাসের যে ওয়ার্ল্ড ম্যাপ বানিয়েছিলেন, উনি সিরিজ অফ ম্যাপ বানিয়েছিলেন। তিনি যে সারা পৃথিবীর ম্যাপ বানিয়েছিলেন, সেই ম্যাপ সম্পর্কে কি ধারণা ছিল বা কেমন ধারণা ছিল? আচ্ছা, মার্কেটাস ছিলেন তখন বলা হতো লো কন্টিনেন্টের পিপল। রাদার হল্যান্ড, নেদারল্যান্ড, ডাচল্যান্ড এগুলিকে তখন বলা হতো লো কন্টিনেন্ট। তো লো কন্টিনেন্ট রাদার উনি ওই হল্যান্ডের লোক ছিলেন, ফেনিস ছিলেন। তো উনি মানে সিরিজ অফ ম্যাপ বানিয়েছিলেন। তার ম্যাপের যে ওয়ার্ল্ড ম্যাপ, সে ওয়ার্ল্ড ম্যাপ আজ সবচেয়ে বেশি সমাদৃত। মানে মার্কেটাসের যুগ থেকে আজ অবধি এখন গুগলে যে আমরা ম্যাপ দেখি, যে ডিরেকশন দেখায়, তার যে প্রজেকশন, সারা পৃথিবীরই ম্যাপ দেখতে পারি, তার যে প্রজেকশন সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন, মডিফাই হয়েছে, কিন্তু বেসিক ফর্মটা কিন্তু মার্কেটাসের। মার্কেটাসের সময়কাল 15th সেঞ্চুরি, 1512 থেকে 1594। এখানে আমি একটা বলে রাখি, উনি যে ম্যাপগুলি তৈরি করলেন সেগুলি কিন্তু প্রকাশ হলো, এর আগে একটা ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে, গুটেনবার্গের ছাপাখানার আবিষ্কার। গুটেনবার্গের ছাপাখানা এগুলি প্রিন্ট ফর্মে এসেছিল। আচ্ছা, তার আগে আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, অ্যাটলাস এই কথাটা আমরা স্কুল লেভেল থেকে, ছোটবেলা থেকে জানি। এই অ্যাটলাস কথাটা কিন্তু ম্যাপের জগৎকে একসঙ্গে বা কর্পাস অফ ম্যাপকে অ্যাটলাস বলা, এই চিন্তাধারাটার সূচনা হয় কিন্তু মার্কেটাসের থেকে। মার্কেটাস মনে করতেন যে ওনার একটা প্রাচীন গ্রিক দেবতা ছিলেন অ্যাটলাস, তিনি নাকি স্পেসকে হেভেনকে, আকাশকে ধরে আছে তার মাথার ওপর। এই চিন্তাধারাটা গ্রিক মাইথোলজিতে ছিল। এই রাইট হ্যান্ড সাইডের ছবিটার মতো, ছবিটা পরে এসেছে, স্থাপত্য ভাস্কর্যকাররা পরে এই ছবি বানিয়েছেন। এই যে গ্রিক মাইথোলজির এই ক্যারেক্টার, যার মাথার উপরে বা যার ঘাড়ে হেভেন আছে, মানে হেভেনকে যে ধরে আছে, অনেকটা ওই হিন্দু মাইথোলজির বাসুকি নাগের চিন্তাধারার মতো। সেই চিন্তাধারার উপর ভিত্তি করে তিনি ম্যাপ কর্পাসকে, ম্যাপের ভলিউমকে নাম দিলেন অ্যাটলাস, এবং সেটা আজ কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, উনি যে চিন্তাধারাটা ম্যাপ সম্পর্কে করেছিলেন এবং যে চিন্তাধারার উপর ভিত্তি করে ওনার ওয়ার্ল্ড ম্যাপ বানিয়েছিলেন, সেটা কিন্তু প্রচলিত তৎকালীন যুগের প্রচলিত চিন্তা দর্শন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেফ অফ দ্য আর্থের চিন্তাধারার উপর ভিত্তি করে। মার্কেটাস এর ফ্যামিলি পেশায় ছিল বিজনেসম্যান, এবং তোমরা যদি পৃথিবীর ইতিহাস দেখো, বিজনেসের প্রথম দিকে, ট্রান্সপোর্টেশনের প্রথম দিকে খুব গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন ছিল কিন্তু ওয়াটার ট্রান্সপোর্টেশন, সি রুট ট্রান্সপোর্টেশন। তো সি রুট সেলারদের জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য যাতে সুবিধে হয়, সেজন্য মার্কেটাস একটা প্রজেকশন সহ ম্যাপ বানানোর চেষ্টা করেছিলেন। দ্যাট ইজ দ্য মার্কেটার প্রজেকশন, আর সেই প্রজেকশনটার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ম্যাপ। বেসিক থিমটা কি ছিল না, এই প্রজেকশন মূলত ছিল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, কিন্তু টোটো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কিছুতেই না, এটা ভেরি সিমিলার টু দ্য সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আচ্ছা, এখানে কিরকম ল্যাটিটিউডস অ্যান্ড লংগিটিউডস গুলো ছিল 90 ডিগ্রিতে পরস্পরকে কাট করেছিল। রাদার বলা ভালো অল দ্য প্যারালালস, লংগিটিউডস অ্যান্ড ল্যাটিটিউডস গুলো স্ট্রেট লাইনে ছিল। আর কিরকম না, অনেকটা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের সঙ্গে এর চেহারাগত মিল আছে। চেহারাগত মিল কি না, পোলো যতটা লেন্থ অফ দ্য প্যারালাল অ্যান্ড ইকুইটরের লেন্থ অফ দ্য প্যারালাল সেম ছিল। কেন এমন ছিল, কি এর পিছনে এর ভিত্তি ছিল, সেটা আমরা পরে পরে আসছি। এর বেসিক পারপাস ছিল নেভিগেশন। আমি বলেছি জিওগ্রাফিক্যাল লোকেশনও দেখানো নয়, ল্যান্ডফর্ম ম্যাপ তৈরি করাও নয়, ছিল যে যারা বাণিজ্য করেন, সেলার সমুদ্র রুটে যাতায়াত করেন, তারা যাতে ঠিক টাইমের ভেতরে ঠিক ডেস্টিনেশনে পৌঁছতে পারেন, নেভিগেটরদের যাতে সুবিধা হয়, তার পারপাসে এই ম্যাপটা বানানো ছিল। কারণ ওনার ফ্যামিলি ছিল বিজনেসম্যান ফ্যামিলি। আচ্ছা, উনি কি করেছিলেন, উনি তো স্ফিয়ার, পৃথিবীর শেপের ক্ষেত্রে স্ফিয়ারে বিশ্বাস করতেন, পৃথিবী স্ফিয়ারের মতো। এই স্ফিয়ারকে একটা 2 ডাইমেনশনাল পেপারে বা 2 ডাইমেনশন সারফেসে প্লট করেছিলেন খুব সরলভাবে। এই সরলভাবে প্লটিংটা, বেসিক প্রজেকশন যে মেথডটা, সেটা ভেরি সিমিলার টু সিলিন্ড্রিক্যাল প্রজেকশন মেথড।
আর এই যে প্লট করার সময় ওনার কিন্তু কন্টিনেন্ট গুলোর চেহারা একই রকম রইলো, কিন্তু সাইজ গুলো আলাদা আলাদা হয়ে গেল। মানে কিরকম বলতো, গ্রিনল্যান্ড খুব ছোট কন্টিনেন্ট, ছোট অঞ্চল, সেটাকে অনেক বড় দেখালো আফ্রিকার মতো। ইন কম্পেয়ার টু দ্য আফ্রিকা, গ্রিনল্যান্ডের থেকে অনেক ছোট দেখালো, সাইজ গুলো অ্যাকচুয়াল সাইজের থেকে ডিস্টর্টেড হয়ে গেল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, উনি ল্যাটিটিউডস অ্যান্ড লঙ্গিটিউডস গুলোকে গ্রিড বা মানে স্ট্রেট লাইনে দেখিয়েছেন, অল আর ভার্টিক্যাল লাইনস। ওকে, আচ্ছা, আজকের দিনে কিন্তু ওনার প্রজেকশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, ওনার যে প্রজেকশনের ভিত্তিতে তৈরি করা হয় ওয়ার্ল্ড ম্যাপ, সেটাকে বলে কনফর্মাল প্রজেকশন অথবা অর্থোমরফিক প্রজেকশন। যে প্রজেকশনটার ভিত্তি ছিল যে প্রত্যেকটি কন্টিনেন্টের লোকেশন বা পৃথিবীর প্রত্যেকটি পয়েন্টের লোকেশন অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল, যাতে পারফেক্ট অ্যাঙ্গেলে তাদের লোকেশন হয়, সেলাররা যাতে খুব ঠিকভাবে তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায় সমুদ্র পথে। তার কারেক্ট অ্যাঙ্গেল, রাদার কারেক্ট বিয়ারিং, কিন্তু কারেক্ট লোকেশন। কিন্তু কোনটা কারেক্ট ছিল না? সাইজটা, মানে সেফটা ঠিক ছিল, সাইজটা, এরিয়াটা তার ঠিক ছিল না। এটা অর্থোমরফিক প্রজেকশন এবং কনফর্মাল প্রজেকশন। ওকে, অনলি বিয়ারিং কোয়ালিটিটা, রাদার অ্যাঙ্গেল, রাদার লোকেশনটা, তিনটে জিনিস প্রিজার্ভ করে তো কম বেশি প্রজেকশনে, কারেক্টেড বিয়ারিং বা কারেক্টেড বা প্রপার অ্যাঙ্গেল, প্রপার সেভ অ্যান্ড প্রপার সাইজ। সেভটা ঠিক ছিল, লোকেশন ঠিক ছিল, সাইজটা ঠিক ছিল না। কোনো ছোট কন্টিনেন্ট, ইকুয়েটর অঞ্চলের কন্টিনেন্টগুলো অনেক ছোট দেখাচ্ছিল, পোলের দিকে কন্টিনেন্টগুলোকে অনেক বড় দেখাচ্ছিল। গ্রিনল্যান্ড অনেক বেশি বড় দেখাচ্ছিল ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকার থেকে। আচ্ছা, মার্কেটের প্রজেকশন আমি বলেইছি গ্রিনল্যান্ডকে অনেক বেশি বড় দেখাচ্ছিল। আচ্ছা, এরপরে আমরা আসি একটা ছবি দেখি। এই দেখো না, এটা তো মার্কেটার্স প্রজেকশনের প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে যেমন হয়, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে আমাদের সোর্স অফ দ্য লাইটটা কোথায় থাকে না? নোমন। নোমন মানে নাভি। নাভি কোথায় থাকে? সেন্টারে। গ্লোবের সেন্টারে আলোটা থাকে। টু ডাইমেনশনাল সারফেসটা কি কিরকম থাকে না? ওই রোল করে মোড়া থাকে, আই মিন বাংলায় বলে বেলনাকার বা বেলনাকার। আর মানে নোমনিক প্রজেকশনের জায়গা, ইটস এ নোমনিক প্রজেকশন, আলোটা মাঝে থাকে, তাই এর নাম সোর্স অফ দ্য, অন দ্য বেসিস অফ দ্য সোর্স অফ দ্য লাইট, ইটস এ নোমনিক প্রজেকশন। টু ডাইমেনশনাল সারফেসটা কিরকম না? সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল থাকে। দেন ওই কাগজটা যদি আমি স্ট্রেট ভাবে মিলে দিলে কিরকম হবে? স্প্রেড করে দিই, কিরকম হবে? যে একদম 90 ডিগ্রিটা দেখাই যাবে না, যদি বা 70 ডিগ্রিজ পর্যন্ত ভালোভাবে দেখা যাবে। আর যদি বা দেখা যায় সবগুলোকে স্ট্রেট লাইন, অল দ্য ল্যাটিটিউডস কিরকম হবে? অল দ্য ল্যাটিটিউডস আর স্ট্রেট লাইন, লঙ্গিটিউডস আর কাটিং দ্য ল্যাটিটিউডস ইন পারপেন্ডিকুলার আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এর মার্কেটের প্রজেকশনের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে নোমনিক প্রজেকশন অ্যান্ড সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের মতো। কিন্তু এই কোথায় আলাদা? তাহলে তোর নামই হয়ে যেত সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এই নিশ্চয়ই কোথাও আলাদা। কোথায় আলাদা সেটা আমরা একবার দেখব। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আজকের দিনে ইউটিএম প্রজেকশন কি বলি? ট্রান্সফার মার্কেটার্স প্রজেকশন। ওকে, তো ইউনিভার্সাল ট্রান্সফার মার্কেটার প্রজেকশন। যদি টু ডাইমেনশনাল সারফেসটা, পেপারটা যদি এইভাবে ট্রান্সফার ভাবে থাকে, আড়াআড়ি ভাবে থাকে, তখন ট্রান্সফার মার্কেটার্স বলে। তাহলে টু ডাইমেনশনাল সারফেসটা মানে সিলিন্ড্রিক্যাল হওয়ার জন্য সারফেসটা অনেক রকম হতে পারে, সেটা আমরা এখন আলোচনায় যাব না। এখন আলোচনায় যাব ওনার যে প্রজেকশনের মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের কথায়। উনি একটা অদ্ভুত কথা বললেন, যে কথাটা আমি বলেছি উনি তৎকালীন চিন্তা দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। উনি একটা অদ্ভুত কথা বললেন, রাম্প লাইন। রাম্প লাইন জিনিসটা কি? রাম লাইনের চিন্তাধারা কবে এলো? চলো আমরা একটু অন্য জায়গায় গিয়ে রাম লাইনের চিন্তাধারাটা দেখতে থাকি। রাম লাইনের চিন্তাধারা কিন্তু অত্যন্ত প্রাচীন চিন্তাধারা। আচ্ছা, অত্যন্ত প্রাচীন চিন্তাধারা। দেখি রাম লাইনের চিন্তাধারাটা কোথায় আছে। আচ্ছা, রাম লাইনের চিন্তাধারা কিরকম? ওনার প্রজেকশনের মূল বৈশিষ্ট্য ছিল বিয়ারিং কারেক্ট রাখা, মানে লোকেশন যাতে একদম পারফেক্ট হয়। তো ওই রাম লাইন কারেক্ট চিন্তাধারা কিন্তু ওনার একলা চিন্তাধারা নয়, এই চিন্তাধারা কিন্তু ওনার আগে প্রচলিত ছিল।
না 1541-এ একজন ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল পেদ্রো নান। উনি কিন্তু রাম লাইনের চিন্তাধারা দিয়েছিলেন, এবং সেটা কিরকম না, একটা অদ্ভুত স্পাইরালের মতো। যদি আমি একটা স্পাইরাল দিয়ে গ্লোবকে নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত জয়েন করি, দেখো একটা ছবি দেখলে আমরা বোধহয় ভালো বুঝতে পারবো, যদি ছবি পাওয়া যায়। দেখছি, দাঁড়াও। নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত যোগ করি, নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত আমরা যোগ করার চেষ্টা করি। ধরো আমি যোগ করার চেষ্টা করছি, তো কিরকম হবে? একটা স্পাইরালের আকারে নর্থ পোল থেকে সাউথ পোলে যখন ইভেন বাস্তবিক পক্ষে এইরকম স্পাইরালটা ধরে নর্থ পোল থেকে সাউথ পোল তো যাওয়া যায় না, মুভ করা যায় না। তো এইখানে বোধহয় করা আছে, দেখো এইটা একটা স্পাইরালের মতো করা আছে। ওকে, এই স্পাইরাল একটা স্পাইরাল লাইন, যে নর্থ পোল থেকে অথবা সাউথ পোল থেকে হতে পারে, একটা স্পাইরাল লাইন। তো সেলার তো এইভাবে কোনো লোকেশনে গিয়ে পৌঁছতে পারবে না, কারণ আর্থ ইজ মুভিং, ওয়াটার ইজ মুভিং, তো প্রত্যেক পদক্ষেপে ডিস্টর্টেড হয়ে যাবে। তো আমরা এই রাম লাইনটাকে একটা অন্য ছবির সাহায্যে একটু ভালো করে দেখার বা বোঝার চেষ্টা করি। দাঁড়াও, যদি খুঁজে পাই। রাম লাইনটা একটু এই 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 পেপারটির হেল্প নিতে পারো, মার্কেট প্রজেকশন এ কম্পারেটিভ অ্যানালিসিস অফ রাম লাইন এন্ড গ্রেট সার্কেল। এই পেপারটির হেল্প নিতে পারো, আমি মূল চিন্তাধারা এই পেপারটি থেকে নিয়েছি। আচ্ছা, এর আগে আর একটা কথা বলে রাখি, কোনো ঘটনা যখন ঘটে তার একটা মানে পিছনে একটা পার্সপেক্টিভ বা হিস্ট্রি থাকে। তাহলে এই মার্কেটার্স প্রজেকশনের পিছনে একটা হিস্ট্রি আছে। মার্কেটার্স তার প্রজেকশন বানাচ্ছে কখন না 1569-এ। তার আগে 1498-এ কলম্বাস ইন্ডিয়া চলে এসেছে। সরি, আই মিন তার আগে যে কি বলে, কলম্বাস নয়, কি নাম বলো, ভাস্কর দা গামা ইন্ডিয়া চলে এসেছে এবং 1949-এ প্রথম ইউরোপিয়ান ইন্ডিয়া চলে এসেছে। এবং তাহলে সেই যুগটা, যদি আমি সেই যুগের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করি, সেই যুগটা ছিল কি রকম না, সমুদ্র পথে বিভিন্ন দেশ আবিষ্কারের যুগ এবং বাণিজ্য বিস্তারের যুগ। এই প্রেক্ষাপটে ওনার প্রজেকশন, ওকে, ওনার প্রজেকশন। তার আগে আমি বলেছি, এই যে এই কথাটা বলার চেষ্টা করছিলাম। চলো, ধরো একজন সেলার এখান থেকে এখানে যেতে চাইছে, লন্ডন থেকে এখান থেকে এখানে যেতে চাইছে, কিন্তু সেলারটা তো সোজা পথে যেতে পারবে না, কারণ সোজা পথে যাওয়া সম্ভবই নয়। আর্থ ইজ মুভিং, তোমরা জানো, ওয়াটার ইজ মুভিং, সমুদ্র স্রোত আছে, বায়ু প্রবাহ আছে। এবং নর্মালি যাওয়ার পদ্ধতি কি ছিল না, এইখান থেকে ওরা ঘুরে ঘুরে, কারণ পৃথিবী ইজ মুভিং, তিনটে জিনিস মুভ করলে এইখানে এসে এইখানে পৌঁছতো। যখন এখান থেকে ধীরে ধীরে মুভ করতো, প্রথমে দেখো তোর শিপকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে হতো, দেন রাইট হ্যান্ড সাইডে 55 ডিগ্রি, দেন 71, দেন 91, এইভাবে এসে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছতো। এইটা হচ্ছে যে গ্রেট সার্কেল রুট। এইভাবে কিন্তু সেলাররা এই ভারতবর্ষেই বলো আর আমেরিকায় বলো, এইভাবে এসে পৌঁছেছে সেলাররা, বা স্পেন, পর্তুগাল, গ্রিস থেকে। কিন্তু এভাবে বাস্তবে পৌঁছানোর জন্য বাস্তবে যে ডেস্টিনেশনে পৌঁছতে চায়, তার সেই ডেস্টিনেশনে পৌঁছতে সর্বদা কিন্তু সেলাররা পারেননি। সেজন্য এই মার্কেটার্স একটা অদ্ভুত প্রজেকশন দিলেন। উনি কি করলেন, এই রাম লাইন চিন্তাধারা, যেটা আমি বলেছি 1541-এ অলরেডি ছিল, এই চিন্তাধারাটা ইমপ্লিমেন্ট করলেন। দেখো না, যদি কেউ এখান থেকে যাত্রা করে অ্যান্ড খুব কম, দেখো সেম অ্যাঙ্গেল, এই লাল লাইনটা সব ল্যাটিটিউডকে একই অ্যাঙ্গেলে কেটেছে। তুমি যদি দেখো অ্যাঙ্গুলার ভ্যালুটা একই অ্যাঙ্গেলে কেটেছে। তাহলে যদি কোনো লাইন দুটো ডেস্টিনেশনকে, তার সমস্ত লঙ্গিটিউডকে একই অ্যাঙ্গেলে কাটে, তাকে বলে রাম লাইন। রাম লাইনটা যদি একই অ্যাঙ্গেলে কাটে, তাহলে সেই ডেস্টিনেশনে পৌঁছানো সোজা হয়। তাহলে কিভাবে প্রজেকশন বানালে, ম্যাপ বানালে একই অ্যাঙ্গেলে কাটবে না, সবগুলোকে যদি আমি স্ট্রেট লাইনে বানিয়ে দিই। দ্যাট ওয়াজ দ্য বেসিক অবজেক্টিভ অফ রাম লাইন। আচ্ছা, এই ছবিটা আমরা খুঁজছিলাম। এই যে দেখো, নর্থ পোল থেকে কেউ একজন সাউথ পোলে আসতে চায় কোনো সমুদ্র পথে, সোজাসুজি তো আসা সম্ভব নয়, কারণ সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ অ্যান্ড আর্থ ইজ মুভিং, অ্যান্ড তার সঙ্গে তো মৌসুমী বায়ু ইত্যাদি ইত্যাদি, লোকাল উইন্ড ইত্যাদি আছে। তো এইরকম স্পাইরালের আকারে, যেন পাহাড়ে সোজাসুজি গাড়ি উঠতে পারে না, ঘুরে ঘুরে ওঠে, ঠিক সেরকম বিষয়টা। এরকম স্পাইরালের আকারে সাউথ পোলে এসে পৌঁছবে। কিন্তু স্পাইরালের আকারে নর্থ পোল থেকে সাউথ পোল বা উল্টোটা কখনোই বাস্তবে সম্ভব নয়। কোনোদিনই কোনো সেলার ওইভাবে এসে পৌঁছতে পারেননি, মানে নেক্সট টু ইম্পসিবল।
তাহলে এই যে লাইনটা একটু ভালো করে দেখো তো, এগুলো সব লঙ্গিটিউড না, এই যে স্প্রেড করে আছে, এবং এই যে স্পাইরালটা প্রত্যেকটা লঙ্গিটিউডকে দেখো একই অ্যাঙ্গেলে কেটেছে না একই অ্যাঙ্গেলে? এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি প্রত্যেকটা লঙ্গিটিউডকে যদি একই অ্যাঙ্গেলে কাটে, সেটাকে যদি আমি কার্ভ লাইন দিয়ে যোগ করি তাকে বলে রাম লাইন। রাম লাইন কিন্তু পৃথিবী যেহেতু স্ফিয়ার, রাম লাইন তো সেই জন্য কার্ভ হবে বা এরকম স্পাইরালের আকারে হবে। দেখো এইটা দেখো, পার্টলি দেখো সবকে এক অ্যাঙ্গেলে কেটেছে। এই চিন্তাধারাটাকে নিলেন কে? নিলেন না মার্কেটার্স। উনি কি করলেন, এই যে স্পাইরাল চিন্তাধারাটাকে একটু পরিবর্তন করলেন। কি পরিবর্তন করলেন? এই স্পাইরাল চিন্তাধারাটাকে উনি স্ট্রেট লাইনে কনভার্ট করলেন। উনি কি করলেন দেখো না, এটা তো মার্কেটার্স প্রজেকশনের ছবি। উনি কি করলেন, এমন ভাবে ল্যাটলং গুলো প্লট করলেন যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মানে যে কোনো যদি একটা লাইন টানো, সাপোজ এখানে একটা লাইন টানালো, ওখানে একটা লাইন টানালো, সেখানে একটা লাইন টানা হলো, প্রত্যেকটা লাইন যে কোনো দুটি লোকেশনের ভেতরে লাইন, কারণ সেরালরা তো মানে মানে নোন ডেস্টিনেশনে যেতে চাইবে বা একটা পারফেক্ট ডেস্টিনেশনে যেতে চাইবে। যদি টানো সেই দুটি ডেস্টিনেশনের ভেতরে প্রত্যেকটা অ্যাঙ্গেল, সেই লাইনকে প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা লঙ্গিটিউড যে অ্যাঙ্গেলে কাটছে প্রত্যেকটা সেম অ্যাঙ্গেল। তাহলে মানে কম্পাসের যে বিয়ারিং, কম্পাসের যে লোটাস রোজেলেথ কম্পাস বলে, অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো চারিদিকে কাঁটা, 8টা ডিরেকশনে কাঁটা বেরিয়ে থাকে, এই কম্পাসের সঙ্গে ম্যাচ করে খুব তাড়াতাড়ি স্ট্রেট লাইনে এগিয়ে চলে যেতে পারবে এবং পারফেক্ট অ্যাঙ্গেল মেনটেন করে এবং খুব শর্ট ডিস্টেন্সে। সেই চিন্তাধারার উপর ভিত্তি করে রাম্প লাইনটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করার ভিত্তিতে মার্কেটার্স প্রজেকশন। আমরা এর পিছনে এত ম্যাথমেটিক্সে যাব না, কিন্তু একটা ছোট জিনিস না বললে ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে আসা, এটা স্পাইরালের আকারেও হতে পারে, এইরকম আসাটা খুব নেক্সট টু ইম্পসিবল। তাই উনি সবাইকে স্ট্রেট লাইনে আঁকলেন, সব ল্যাটিটিউড লঙ্গিটিউডকে, এবং সেখান থেকে যদি কোনো স্ট্রেট লাইন টানো সবার সঙ্গে, সব লঙ্গিটিউডের সঙ্গে একই অ্যাঙ্গেলে কাট করবে রাম লাইন। এই প্রিন্সিপালটা তিনি ব্যবহার করলেন। কার্ভ রাম লাইনটাকে উনি স্ট্রেট রাম লাইন করে দিলেন এবং তাতে সেলারদের অসুবিধে হলো। তাতে কি আর একটা সেলারদের খুব সুবিধে হলো, অসুবিধে হলো সাইজ অফ দ্য কন্টিনেন্ট। সেটা নেভিগেশনে খুব কিছু ম্যাটার করে না। আর এর পিছনে কি ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালটা ব্যবহার করলো সেটা অল্প আমরা জেনে নিই, আমরা তো ম্যাথমেটিশিয়ান নই। আমরা তো জানি এটাকে বলে রেডিয়াস, এটাকে বলে রেডিয়াস, এটাকে বলে আর্ক, ওকে, বাংলায় বলে বৃত্তচাপ। বৃত্তচাপ আর আর্ক, বৃত্তচাপ বা আর্কের সঙ্গে আরেকটা জিনিস আছে বাংলাতে যাকে বলে কড বা জ্যা, এই দুটি বিন্দু যোগ করলে তাকে বলে জ্যা বা কড। এই কডের সঙ্গে আর্কের যে রিলেশন, সেটা কিন্তু সেই রিলেশনটার উপর ভিত্তি করেই কিন্তু এই তত্ত্বটা, মানে রাম লাইন কার্ভ রাম লাইনকে স্ট্রেট লাইনে কনভার্ট করে দিলেন এবং প্রজেকশনটা বানিয়ে দিলেন। আচ্ছা, আর একটু আমরা জেনে নিই এখান থেকে, চলো যেখানে ছিলাম। তাহলে প্রজেকশনটা দেখতে এরকম এরকম হবে। দেখো গ্রিনল্যান্ড কত বড়, আর আফ্রিকার থেকে বড়, ইন্ডিয়ার থেকে বড়। কেন? যত ইকুয়েটরের দিকে যাবে, ওই যে আমাদের সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের যত পোলের দিকে যাবে এরিয়াটা তত বেড়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে, আর যত ইকুয়েটরের দিকে আসবে এরিয়াটা তত ছোট হবে। এটা ছিল বেসিক প্রিন্সিপাল অফ মার্কেটার্স প্রজেকশন বা মার্কেটার্স এর ওয়ার্ল্ড ম্যাপ। এবারে চলে আসি, আচ্ছা গ্রিনল্যান্ড সবসময়তেই বিগার, এই কথাটা তো আমি বলেইছি। এবারে চলে আসি কি প্রিন্সিপালটা ছিল। দেখো না, এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ল্যাটিটিউড লঙ্গিটিউড তো এই অংশে কাট করে, এই জিনিসটাকে উনি কি করলেন, ওই যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মতো চৌকো করে রিপ্রেজেন্ট করলেন। এবং চৌকো করে রিপ্রেজেন্ট করার পিছনে যে অঙ্ক, যে প্রিন্সিপালটা ব্যবহার করলেন, সেটা হচ্ছে বৃত্তচাপ বা আর্ক, এবং যে জ্যা বা কড, তাদের যে পরস্পরের সম্পর্ক, তাদের পিছনে যে ম্যাথমেটিক্স আছে সেই ম্যাথমেটিক্সটার হেল্প নিলেন। এটা আমরা বিশদ আলোচনা করছি না, কারণ এটা ম্যাথমেটিক্সে ভারী হয়ে যাবে। তো উনি তার হেল্প নিয়ে এটার ব্যাখ্যা দিলেন। আচ্ছা, এবং এরপরে তিনি একটা ওয়ার্ল্ড ম্যাপ বানালেন। গুটেনবার্গের ছাপাখানায় এই ওয়ার্ল্ড ম্যাপ ছেপে বার হলো। এই ওয়ার্ল্ড ম্যাপ ছেপে বার হওয়ার সময় ওয়ার্ল্ড ম্যাপ, এখন তো তোমরা জানো টোপোশিটের কেমন সিরিজ অফ টোপোশিট হয় না, এই একটা নাম্বারের সিকোয়েন্স থাকে, এনার যে বড় ম্যাপটা সেটারও কিন্তু একটা সিকোয়েন্স ছিল। সেই সিকোয়েন্সটা আমরা একটু দেখে নেব।
আচ্ছা, এইটা একটা বুকস, এটারও হেল্প নিতে পারো, দ্য মার্কেটার্স প্রজেকশন। এইটার হেল্প নিয়ে আমি তোমাদেরকে এই লেকচারটা প্রিপেয়ার করেছি, এটারও হেল্প তোমরা নিতে পারো। আচ্ছা, আর একটা কথা বলে দিই তাহলে, উনি কি করলেন 3D মানে নেভিগেশনের জগতে এবং সেলারদের ক্ষেত্রে এবং আজকের দিনে মানে আই মিন কম্পিউটার সিস্টেমে যে গুগল ম্যাপ, যে ইমেজারি অ্যান্ড যে প্রজেকশন ব্যবহার করি, সেই প্রজেকশনে বিয়ারিং বা অ্যাঙ্গেল ঠিক রাখা খুব দরকার। সেই খুব অ্যাঙ্গেল ঠিক রাখা দরকারের ভিত্তিতে রাম্প লাইন বলে নতুন চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করে ম্যাপ বানালেন। উনি যে ম্যাপটা বানালেন সেই ম্যাপটার নাম হলো, অনেকগুলি ম্যাপ বানিয়েছিলেন, অ্যাটলাস নাম উনিই দিয়েছিলেন, কিন্তু উনি ওয়ার্ল্ডের যে ম্যাপটা বানালো সেটার নাম কি দিলেন বলো তো, যদি ট্রান্সলেশন করা হয়, এ নিউ অ্যান্ড এনলার্জ ডেসক্রিপশন অফ দ্য আর্থ উইথ কারেকশন ফর দ্য ইউজ অফ নেভিগেশন। এই কথাটার মানে কি, উনি পারপাসফুলি এটা বানিয়েছিলেন। উনি জানতেন এটাই বিয়ারিংটাই ঠিক থাকবে, নিরক্ষীয় অঞ্চলের কন্টিনেন্টগুলো অনেক ছোট দেখাবে অ্যান্ড পোল অঞ্চলের কন্টিনেন্টগুলোকে অনেক বড় দেখাবে। এই প্রিন্সিপালের ভেতরে উনি তৈরি করলেন ম্যাপটা। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের দেখাবার চেষ্টা করি যদি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই প্রিন্সিপালটা ধরো না, ল্যাটিটিউড গুলো এগুলো প্যারালাল, আসলে তো এমনি পৃথিবীতে স্ফিয়ার, আর লঙ্গিটিউড গুলো আসলে কার্ভ। উনি এই কার্ভটাকে দেখো, জিরোটাকে এখানে নিয়ে নিলেন, কার্ভটাকে এরকম স্ট্রেট করে দিলেন। এটা হয়ে গেল আর্ক, আর্ক বা কি বলে বৃত্তচাপ। আর এইগুলিকে উনি স্ট্রেট করে দিলেন। এই 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 যে লজিকটা, এই যে লজিকটা স্ট্রেট করে রিপ্রেজেন্ট করা, এই লজিকটা উনি ব্যবহার করলেন। সাইন ভ্যালু ব্যবহার করলেন, আর মানে কর্ড থেকে জ্যা থেকে বৃত্তচাপ করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা উনি ব্যবহার করলেন। চলো এবার আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই, তাহলে আমরা বিশদ এই বিষয়ে আর আলোচনা করব না। তাহলে উনি রম্ফ জিনিসটার চিন্তাধারাটাকে ব্যবহার করলেন এবং ভীষণ কারেক্ট বিয়ারিং এ ওয়ার্ল্ড ম্যাপ বানিয়ে দিলেন। ওয়ার্ল্ড ম্যাপটা দেখতে কিরকম ছিল না, দেখতে এরকম ছিল। দেখে নাও একটু ভালো করে যদি দেখো, একদম আধুনিক পৃথিবীর সেফ। এবং এগুলো না টোপোশিটে যেমন নাম্বার দিয়ে সিকোয়েন্স থাকে, ওনারও একটা সিকোয়েন্স ছিল, ওইগুলি অনেকগুলি ছোট ছোট সিটে বানিয়ে মার্জ করা হয়েছিল। এই যে লাস্ট সিটটাতে এখানে উনি যে প্রিন্সিপালটা ব্যবহার করেছেন, যে কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করেছেন, ল্যাটিটিউড লঙ্গিটিউডস আর স্ট্রেট লাইন, they are intersecting each other within the 90-degree angle, and they are following the principle of rhomboline, and rhomboline is a straight line, rather যেটা কার্ভ ছিল যে থ্রি স্ফিয়ারে, সেটা 2 ডাইমেনশনাল সারফেসে স্ট্রেট লাইন হয়েছে। তার প্রিন্সিপালটা ব্যবহার করেছেন, জ্যায়ের সঙ্গে জ্যা অথবা শোধের সঙ্গে আর্ক বা বৃত্তচাপের যে রিলেশন, সেটা কিন্তু উনি এখানে দেখিয়ে দিয়েছেন। এটা ওনার ম্যাপ। এটা তো, আর দেখো এই আগের ম্যাপটাতে দেখো, এই যে এইগুলো ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা যদি আমি বলি বেসিক প্রিন্সিপাল অফ সিলিন্ড্রিক্যাল ইকুয়ালেরিয়াল প্রজেকশন, ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলো স্ট্রেট লাইনে কাট করেছে, যে কোনো জায়গা থেকে একটা লাইন টানো, দেখো প্রত্যেকটা লঙ্গিটিউড ওই অ্যাঙ্গেলটাকে সেম কৌণিক মানে সেম, প্রত্যেকটা গ্রিড দেখো সেম কৌণিক মানে কাট করেছে। সেটা সেলারদের পক্ষে খুব সুবিধে বা নেভিগেশনের পক্ষে খুব সুবিধে। আচ্ছা, এখানে আমার একটা কথা বলা আছে, এটা হচ্ছে পৃথিবীর ম্যাপের ছবি। আর একটু ভালো করে আমি একটা ম্যাপ দেখার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাপটা দেখার চেষ্টা করি, চলো। এইটা এটা দেখলে ওই মার্কেটার্স এর প্রজেকশন সম্পর্কে ধারণা একটু পরিষ্কার হবে। আচ্ছা, এখানে আমি আগে যাই, পুরোনো ম্যাপটাতে আমি আগে যাই, যেটা আমি বলেছি পুরোনো ম্যাপ মানে ওল্ড, পুরো ম্যাপটা আমি একসাথে দেখবো, যেটা 1956-এ গুটেনবার্গের ছাপাখানা থেকে এসেছিল। নিজেরাও নেট থেকে এটা দেখে নিতে পারো, আমাকে আলাদা করে বলার কিছু নেই, এটাতে একবার দেখে নিতে পারো ম্যাপটা। আচ্ছা, এটা হচ্ছে ওনার পুরো ম্যাপ। আমি যদি ম্যাপটাকে দেখি, দেখো 18টা সিট আছে, 18 সিট আছে, 18 সিটের কম্বিনেশন, একটু ভালো করে যদি দেখি, 18 সিটের কম্বিনেশন, এবং এক একটা সিটকে উনি ডিটেলসে দেখতে পাবে, তার ভাবে এক একটা সিট আলাদা করে বানিয়েছিলেন। এই সিটটা যদি আমি দেখি, দেখো সেখানে লোকালিটি একটু বড় করে দেখি, সেখানে লোকালিটির নেম, সেখানের মাইথোলজি, নট অনলি দ্য ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, সেখানের মাইথোলজি ইত্যাদি সম্পর্কে ডিটেলস বর্ণনা ওনার ম্যাপে আছে। ধরো আমি 18টায় চলে যাই,
এর তিনটায় কি আছে যে উনি যে প্রিন্সিপালটা ব্যবহার করেছেন সেই প্রিন্সিপালটার বর্ণনা আছে, যে প্রিন্সিপালটা ব্যবহার করে উনি এঁকেছেন। হ্যাঁ, ম্যাপটা দেখো, আমি যদি আর একটা র্যান্ডমে এখানে যাই, দেখো এখানেও ওই রম্বু লাইনগুলি যেখান থেকে যেখানে সেলিং রোড ছিল। আর একটা জিনিস উল্লেখ দেখো, এই মাউন্টেন চেইন, রিভার, সাদাগুলি কন্টিনেন্ট ইত্যাদিগুলি উনি লিখেছেন, এবং কোন কোন অ্যানিমাল কি ঐতিহাসিক ঘটনা তৎকালীন ঘটছিল তারও একটা বর্ণনা আছে। এদিক থেকে যদি আমি দেখি তাহলে তো এটা ভীষণভাবে ইউনিক। এবং লাস্টে আমি আরেকটা কথা বলি, তাহলে ওয়ার্ল্ড ম্যাপ 18টা সিটসে ভাগ করা ছিল। আর একদম তার আগে আসি, এখন যে মার্কেটার্স প্রজেকশন বানায়, এই যে নিচের ছবিটা দেখো, এই প্রিন্সিপালটা ফলো করে একটা সার্কেল করি। সব জিনিস যেহেতু স্কোয়ার গ্রিডে, তাহলে তো অবভিয়াসলি সার্কেলের ভেতরে একটা স্কোয়ার ফেলে দিতে হবে নর্থার্ন হেমিস্ফিয়ার এক্ষেত্রে। অবভিয়াসলি এটা 90 ডিগ্রি অবধি যাবে না, নর্থেও যাবে না, সাউথেও যাবে না, ইস্টেও যাবে না, ওয়েস্টেও যাবে না। আর সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমি দুটো রেক্টেঙ্গল ভেতরে প্লেস করে দিই, তাহলে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটার ম্যাপ আমি পাবো না। তাই আধুনিক মার্কেটার্স প্রজেকশনের বেসিক জিনিসটা কিন্তু এই দুটো প্রিন্সিপাল ফলো করে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের মার্কেটার্স এর ওয়ার্ল্ড ম্যাপ। তিনি সিরিজ অফ ম্যাপ তৈরি করেন, অ্যাটলাস নাম তার দিয়ে সূচনা। আর ভূগোলের জগতে কিন্তু মার্কেটার্স এর অবদান অনস্বীকার্য। অ্যাটলাস বলে কথাটা উনি প্রবর্তন করেন।